তিনজন দীর্ঘ সময় নীরবতা আচ্ছন্ন হয়েছিল। দূরে কোথাও থেকে কোনো জংলি জন্তু হাড় হিম করা মৃদু আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা বেশ দূর থেকে আসছে, খুব কাছাকাছি নয়। ইয়ানার নিঃশ্বাস ঘন হলো আতঙ্কে। এমনিতে বেশ জড়সড় হয়ে বসেছিল চুপচাপ। ধ্বনি কানে যেতে প্রীতমের দিকে কিছুটা এগিয়ে বসল, কিন্তু ওদের দিকে তাকালো না। প্রীতম বিষয়টা ধরতে পেরে ফিসলে হাসল। অত কল্পকাল বসে থেকে উঠে দাঁড়ায় সে। রাত যখন গভীর হচ্ছে, চাঁদের আলো ততটা প্রখর হচ্ছে, যেন চাঁদ আজ এই তিন বান্দার স্বাদ নিতে চাচ্ছে। প্রীতম উঠে দাঁড়িয়ে এদিকে চারিদিকে তাকিয়ে নিচু হয়ে ঝুঁকে তুলে নিল তার আধুনিক স্প্লিং ব্যাগটা। জামি হাঁ করে প্রীতমের কাণ্ড দেখছিল। প্রীতম আজ দুদিন করে কেমন হিরো হয়ে উঠছে। ইয়ানা মাথা ঘুরিয়ে প্রীতমের মুখের দিকে তাকায়। প্রীতম আমতা আমতা করে বলে, রাত জাগার কোনো মানে নেই, এই ব্যাগটা নাও, ঘুমিয়ে পড়ো। জামি মুখটা আরও বীরত্ব আকারে হাঁ করে ফেলল। বিড়বিড় করে আওড়ালো, ওরে এত পুরাই নটাঙ্কি, ডাল মে কুছ তো কালা হে। ইয়ানা কিছুক্ষণ প্রীতমের হাতের দিকে তাকিয়ে থেকে ব্যাগটা নিল। কি অদ্ভুত একটা পরিস্থিতি, অথচ কতটা সাদর এই পরিস্থিতিকে গ্রহণ করতে হচ্ছে ইয়ানার। সে ম্লান হেসে বলো, আপনি? আমার একটা প্রয়োজন নেই কচ, আমি ঘুমাবো না। জামি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। প্রীতমর দিকে তাকিয়ে বলল, ঘুমা, আমি জেগে আছি। এরা না ঘুমালেও ব্যাগটা বিছিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকে। প্রীতম উঠে কিছুটা দূরে থেকে একটা গাছের সাথে পিঠ ঠেকিয়ে ডান পায়ে হাঁটু ভেঙে বসল। দু চোখ বন্ধ করে চুপচাপ বসে রইল। তবে জামি ব্যাপারটা আলাদা। স্লিপিং ব্যাগে ঢোকার সাথে সাথে ঘুমের চোখ ফেটে যাওয়ার উপক্রম। বড়জোর 10 থেকে 15 মিনিট সময় নিল ঘুমের রাজ্যে তলিয়ে যেতে, এবং তা থেকে 2 মিনিট কম সময় নিল গভীর ঘুমের মাঝে নাক ডেকে উঠতে। পাহাড়ের কোল, পিনপতন নিস্তব্ধতার মাঝে জামির নাক ডাকার শব্দ বেশ ভয়ঙ্কর শোনা যাচ্ছে। ধীরে ধীরে গুমোট হয়ে আসছে পরিবেশ। প্রীতমের কোনো ভাবান্তর না হলে ইনায়া দোকানে চেপে ধরে বসে রইল। তাছাড়া আর কী বা করার আছে তার? সময় গড়ায়, রাত গভীরতা বাড়ে। সময়ের সঠিক ধারণা নেই তাদের কারো কাছে। মনে হচ্ছে এ রাতে একটু বেশি দীর্ঘ, অথবা এ রাতের শেষ নেই। ইয়ানা টের পেল একটা কিছু তার পেটের মধ্যে পাক খেয়ে উপরে উঠছে বারবার। সম্ভবত তার খিদে পেয়েছে। এত দীর্ঘ সময় না খেয়ে কখনো থাকেনি সে। খিদের চোটে পেটে চিনচিনে ব্যথা হচ্ছে রীতিমতো। একটা দীর্ঘশ্বাস সাথে ইয়ানা সেই যন্ত্রণাটুকু বের করে দেয়। বন্ধ দু চোখে দৃষ্টিপটে ভেসে ওঠে মেজমায়ের মুখটা। প্লেটে নিয়ে ইয়ানা পিছু পিছু দৌড়াচ্ছে ঋতু। ইয়ানা খাবে না বলে তাল বাহানা করছে। দুটো চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইয়ানা নিজেকে আর ধরে রাখতে পারল না। হু হু করে ফুঁপিয়ে উঠল নিস্তব্ধ রাতের নীরবতা ভেঙে। প্রীতম দু চোখ মেলে তাকায়। ইয়ানা কান্নার বেগ তার শরীরে কাঁপছে। অত্যকল্পকাল সেদিকে দৃষ্টি স্থির রেখে ফোঁস শব্দে একটা বড় শ্বাস ছাড়ল প্রীতম। উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে ইয়ানার মুখোমুখি বসে সে। হাঁটুতে মাথা ঠেকে কাঁদছিল ইয়ানা। প্রীতম ডাকতে চুপ হয়ে যায়। কি হলো? নরম গলায় শুধায় প্রীতম। ইয়ানা দুহাতে পিঠ দিয়ে চোখের পানি মুছল। প্রীতম আবারও বলে উঠল, খিদে পেয়েছে? ইয়ানা কিচ্ছুটি বলল না, তবে উপর নিচ মাথা ঝাঁকালো। প্রীতম বলল, তো চকলেটটা খেলে না কেন? পানিটা খেলে সামান্য। কান্নার পুনরায় দলা পাকিয়ে কণ্ঠনালীতে ইয়ানার মাথা ঘুরিয়ে নেয়। একে কিভাবে বলবে ইয়ানা কেন খাচ্ছে না? কিছু খেলে ওয়াশরুম চেপেও আসবে তখন। ওরা পুরুষ মানুষ, ওদের তো সুবিধা আছে। কিন্তু তখন ইয়ানা কী করবে? এমনিতেই যথেষ্ট ইমেজ নষ্ট হয়েছে ইয়ানার। আর না, আর এই অপরিচিত পুরুষের দুটোর সামনে নিজেকে হাসির খোরাক বানাতে পারবে না সে। প্রীতম ইয়ানাকে নিশ্চুপ কাঁদতে দেখে আর কথা বাড়ায় না, চুপ হয়ে যায়। তখন ইয়ানা কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, একটা কাজ করবেন প্রীতম? বলো। আমি যদি শেষ পর্যন্ত মরে যাই তাহলে প্লিজ আমার পরিবারের কাছে বলবেন আমি খুব সরি তাদের সাথে মিথ্যাচার করার জন্য, আর আমি সবাইকে খুব ভালোবাসি।
নাক টানছি ইয়ানা। প্রীতম ঢ্যাপ ঢ্যাপ করে কয়েক পল তাকিয়ে রইল ওর দিকে। কি জানি হঠাৎ করে তার হাসি পেল, তবে সে হাসল না। মেয়েটা ঘাবড়ে আছে, শুধু গম্ভীর কণ্ঠে বলল, ও হ্যালো। আমার কোনো প্রশান্ত মহাসাগরের আইসল্যান্ডে আসিনি, এটা সম্ভবত নেপালের কোনো সীমান্ত। ঠিক বেঁচে ফিরব, এ তো চোখের পানি খরচ করার মতো কিছু হয়নি। একটু থেমে প্রীতম আবারও বলল, আমার একটা কাজ করবেন কি? অবাক হয়ে জানতে চাই ইয়ানা। আমি যদি মরে যাই তাহলে? আমার পরিবারের কাছে বলবেন আমিও তাদের খুব ভালোবাসি। মিলান হাসল ইয়ানা। প্রীতমও হেসে বলল, এত প্যানিক হয়েও না, মরলে সম্ভবত 3 জনই মরব, আর বাঁচলে 3 জন একসাথে। পিয়ানা হঠাৎ চমকে উঠে প্রীতমের এমন কথায়। লোকটা কত ডিসেন্ট, অথচ সে কি না কি ভেবেছে। পরিবেশটা স্বাভাবিক হলো। ইয়ানা কিছুক্ষণ ইতিহস্ত করে বলল, থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম। 2 মিনিট চুপ থেকে ইয়ানা আবারও বলল, থ্যাঙ্কস। বললে তো এবার? এটা অন্য কারণে। ইয়ানা কথা ভুরু যুগল গুটিয়ে এলো প্রীতমের। বলল, কি কারণে? কিছুটা সময় নিল ইয়ানা। নিচু স্বরে বলল, বাবা, বড় বাবা, মেজ বাবা আর দাদাদের ছাড়া অন্য কোনো পুরুষের পাশে নিজেকে কখনোই এতটা সেফ মনে হয়নি। প্রীতম চোখ সরিয়ে নেয় ইয়ানার থেকে। ইয়ানা বলতে থাকে, দাদানের সাথে আপনার কি নিয়ে এত শত্রুতা বলেন তো? প্রীতম হাসল, বলল, ভার্সিটি লাইফের শুরু থেকে সে নানা কাহিনী, বিস্তৃত ইতিহাস, তিক্ততা বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে। শেষ ঝগড়া হয়েছিল একটা মেয়েকে নিয়ে। 2 জন মেয়েটাকে পছন্দ করতাম। চমকালো ইয়ানা। প্রীতম স্বাভাবিকভাবে বলতে থাকে, আমি যথাসম্ভব চেষ্টা করি ঝামেলা এড়িয়ে চলার। তোমার দাদান থাকতে দেয়ই না। পুরো তার কাটা একটা ছেলে, ওকে মানসিক ডাক্তার দেখাবে। ইয়ানা তপ্ত শ্বাস ফেলে বলল, আপনারা এভাবে বলেন, অথচ আমার কাছে আমার মেজো দাদান বেস্ট। শুধু তার রাগ বেশি, এই যা। আমিও আমার বোনদের কাছে বেস্ট। সব ভাই তার বোনদের কাছে বেস্ট। একমাত্র অন্য মেয়ে বলতে পারবে পুরুষটি কেমন। কি জানি, এত কিছু জানি না। আর চোখে প্রীতম তাকায় ইয়ানার দিকে। গলা খাকারি দিয়ে বলে, তোমার কাজিন তাই না? ইয়ানা কিছুটা সময় চুপ থেকে বলে, বাবা মা সবার আলাদা, তবে আমরা ভাই বোন। কাজিন ফাজিন বুঝি না। প্রীতম পাল্টা জবাব না দেওয়ায় ইয়ানা জানতে চায়, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনার চোখ দুটো এতটা নীল কি করে? মানে নর্মাল বাঙালিদের মতো মনে হয় না আপনাকে। প্রীতম এক পলক ইয়ানাকে দেখে জবাব দিল, আমার মা ছিলেন রাশিয়ান। ছিলেন। খানিকটা অবাক ইয়ানা। প্রীতম স্বাভাবিকভাবে জবাব দেয়, ছিলেন। আমার বাবা মা কেউ জীবিত নেই, শুধু 2টো বোন আছে আমার, বড় আপু আর ছোট বোন। ইয়ানা ভীষণ খারাপ লাগলো। হঠাৎ তার সামনে বসে থাকা লম্বা শুধু লোকটির জন্য ঠিক যতটা খারাপ তার লেগেছে, ততটা কৌতূহল হয়ে উঠে সে প্রীতমের ব্যাপারে। হুট করে বলে উঠো, আপনার পরিবারের কথা বলুন। মানে রাশিয়া থেকে আমাদের এদেশে? প্রীতম স্মিত হেসে বলল, পরিবার? পরিবার বলতে ওই যে বললাম 2 বোন আছে। বড় আপু নাম প্রেরণা, ছোট বোন প্রণমী, সে তোমার বয়সী। আমার বাবা মা আমরা খুব ছোট থাকতেই মারা যান। বাবা ছিলেন একজন বিজনেসম্যান, মা ছিলেন একজন রাশিয়ান স্টেজ সিঙ্গার। তাদের ভালোবাসার বিয়ে। মা মুসলিম হয়ে বাবাকে বিয়ে করেন, কিন্তু দাদি এই বিয়ে কখনোই মানেনি। বাবা আর মাকে কিংবা আমাদের দেশে নিয়ে যায়নি। আমরা বেড়ে উঠতে থাকতাম সুদূরে মস্কোতে। সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ বাবা খুব বড় একটা লস খায় বিজনেসে। শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ, ব্যাংক লোন দিতে দিতে দেউলিয়া প্রায়। পথে বসলো সব। আমাদের স্থান হলো একটা মস্কো একটা বস্তিতে। কাছে একটা লোকাল স্কুলে ভর্তি করানো হলো আবু আর আমাকে। হঠাৎ একদিন আমার স্কুল থেকে ফিরে দেখলাম বাবা মারা গিয়েছে। সুইসাইড ছিল। কপালে রিভলভার ঠেকিয়ে নিজেকে শেষ করেছে বাবা। মা বাবার এমন মৃত্যু মেনে নিতে পারল না। সেও চলে গেল বাবার মৃত্যুর 25 দিনের মাথায়। আমি তখন 12 বছর বয়সী। বড় আপু 15 বছর আর প্রণমী 5। ওই অবস্থা আমরা 3 ভাই বোন অথৈ সাগরে ভাসতে লাগলাম। ধর্মান্তরিত হওয়ার কারণে
আমার মাকে কিংবা আমাদের পরিচয় দেয়নি আমার নানা বাড়ির লোক। আমরা 3 ভাই বোন কিছুটা একটা আশ্রমে থাকলাম। ঠিক সেই সময় দেশে আমার দাদি পুত্রশোক কাটিয়ে খোঁজ লাগা আমাদের। একটা ধাতস্থ সংস্থা আমাদের এদেশে আসার ব্যবস্থা করে দিল। আমরা বাংলাদেশে এলাম। দাদি আশ্রয়ে বছরখানেক থাকতে পেরেছিলাম। দাদি মারা যান। এরপর আমাদের স্থান হয় আমার ছোট ফুপির বাড়িতে। ওখানে থেকে 3 ভাই বোন পড়াশোনা করতে লাগলাম। ফুপার অবস্থা এতটা ভালো ছিল না। আপু তার খরচ চালানোর জন্য পার্লারে টুকটাক কাজ করতে শুরু করে। এভাবে যাযাবরের মতো বাঁচতে লাগলাম 3 ভাই বোন। হঠাৎ একদিন আমার ছোট বোনটা, যে কিনা 6 বছর বয়সী ছিল, সে একটা দুর্ঘটনা তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলেছে। আমার এক দূর সম্পর্কের চাচা ওকে সম্ভবত রেপ করার চেষ্টা করেছিল। নিজেকে বাঁচিয়ে দৌড়াতে গিয়ে উঁচু সিঁড়ি থেকে পড়ে যায় পৌর্ণমী। আজীবনের জন্য দৃষ্টি প্রতিবন্ধী ট্যাগ লেগে যায় ওর নামের পাশে। এইটুকু বলে প্রীতম থেমে গেল। ইহানার 2 চোখ তখন পানি জমেছে লোকটার কথা শুনে। বুকটা ভারী হয়ে উঠেছে। এবার চাইলে লোকটা বলতে, থাক, আর কিছু শুনতে চাই না। কিন্তু সে বলল না। তার ভীষণ জানতে ইচ্ছে করলো ওই মানুষটার কথা। প্রীতম বলতে থাকলো, দাদির গহনা বেচে চিকিৎসা করিয়েও পৌর্ণমীকে ঠিক করতে পারেনি, কখনো ঠিক হবে না। বড় আপু পড়াশোনা ছেড়ে দিল পুরোপুরি। পার্লারে কাজ করতো আর আমাদের পড়াতো। 19 বছর বয়সে যথেষ্ট দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছিল আপু। হঠাৎ একদিন এক পারিবারিক অনুষ্ঠানে আপুকে দেখে ফেলে আমার ফুফুর বাড়ির দিকে এক আত্মীয়। লোকটার নাম শাওকাত ওয়াসিদ। প্রথমে দেখাতেই আপুকে পছন্দ করে আমাদের ব্যাপারে খোঁজ খবর নেন। ঠিক 2 দিন পরই ফুফির কাছে বিয়ের প্রস্তাব পাঠান সে। তিনিও ছিলেন আমাদের মতো এটিম। পেশায় একজন আর্মি মেজর ছিলেন। প্রস্তাব পেয়ে আপু নাচক করছিল। দুলাভাইয়ের বয়সটা একটু বেশি ছিল আপুর থেকে। পরে ফুপি অনেক বুঝিয়ে আপুকে রাজি করালেন। বিয়েটা হলো। আমরা পেলাম একজন অভিভাবক। আপু পাগলের মতো ভালোবেসে ফেলল তার স্বামীকে। দুলাভাই আমাদের 2 ভাই বোনকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল পুরোটাই। ওই দুর্ঘটনার পর পৌর্ণমী মনস্তাত্ত্বিক অনেক জটিলতা দেখা দিয়েছিল। তার নিয়মিত চিকিৎসা থেকে শুরু করে আমার পড়াশোনা সব কিছু ভাইয়া দেখত। আবুকে আবার ভর্তি করে গ্রাজুয়েশন কমপ্লিট করান। বিয়ের 4 বছরের মাথায় যখন আপু 8.5 মাসের গর্ভবতী, তখন খবর এলো দুলাভাই মারা গিয়েছে একটা মিশন চলাকালীন সময়ে। ছলো ছলো চোখে ইয়ানার শুনছিল প্রীতমের কথাগুলো। ধরা গলায় বলল, আর তারপর আর কি? আমাদের অবস্থা হলো জসীমউদ্দিনের সেই কবর কবিতাটি, ওই লাইনটা মতো, বুঝলে? যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সে চলে গেছে ছাড়িয়া। একটু দম নিল প্রীতম। বলতে লাগলো, শুদ্ধ আপুর ছেলেটা জন্মালো। আপু সরকার থেকে অনেক টাকা পেল। দুলাভাইয়ের সেভিংস তো ছিলই। আমি তখন তোমাদের শহরে থাকতাম। পড়াশুনোর কারণে টুকটাক টিউশনি করা শুরু করলাম, কারণ তখন আপুর কাছে হাতে পাততে বাধ্য খুব। আপু পৌর্ণমী, শুদ্ধ আর মিস জেরিকে নিয়ে দুলাভাইয়ের বাড়িতে থাকতো। মিস জেনি ছিলেন আমাদের ছোটোবেলার গভর্নেস। আপুর বিয়ের পর একদিন মস্কো থেকে এলেন আমাদের খোঁজে। সেই থেকে আমাদের সাথে আছে এদেশে। আমাদের এক ফুফাতো দুলাভাই ছিল, বড় ফুফার মেয়ে জামাই। সে টুকটাক আপুর সুবিধা অসুবিধা দেখতেন। বিষয়টা আমার সেই বোনের পছন্দ হয়নি। আপু যথাসম্ভব সেই দুলাভাইকে এড়িয়ে যেতেন। শেষমেশে আপুকে একদিন খুব অপবাদ দিলেন ওই বোনটি। সেই থেকে আপু ডিপ্রেশন শুরু হলো। তারপর আমাদের সেই দূর সম্পর্কে চাচা জেল থেকে ছাড়া পেল। সব মিলিয়ে আপুর কাছে ওই শহরটা বিষাক্ত লাগতে শুরু করলো। আমি আপুকে এখানে এই শহরে নিয়ে এলাম। দুলাভাই সেই বাড়িটা বিক্রি করে আপু একটা ফ্ল্যাট কিনলো আর ভাইয়ের সব সেভিংস দিয়ে শুরু করলো বিজনেস। আল্লাহ আপুকে বিপদ দিলে কখনো থামিয়ে রাখেনি জানো। যথেষ্ট সফল সে হয়েছে। আমরা খুব ভালো আছি। আমি সফল বলতে গেলে টুকটাক ফ্রিল্যান্সিং করে দারুণ যাচ্ছে দিন। আর পৌর্ণমী, ওকে আলগা রাখার জন্য আমি আর আপু আছি বর্তমানে। এই তো, এই হচ্ছে আমার পরিবার গল্প। এভাবে তোমাদের শহরে এলাম। থামলো প্রীতম, তাকালো ইয়ানার দিকে। ইয়ানার চোখ সরিয়ে নিয়ে ততক্ষণে তার চোখের দুটো যে ভেজা, একটা লম্বা শ্বাস ফেলে
গলা ঠিক করে বলল, সরি। প্রীতম মিলান হাসলো, বলল, সরি কেন? এভাবে খুঁচিয়ে জানতে চাইলাম সব। আর আর আমার আপুর জন্য খুব খারাপ লাগছে। তাকে আমি দেখেছি সম্ভবত ভীষণ সুন্দরী, চোখ ধাঁধিয়ে যায়। প্রীতম মুচকি হাসলো। পরিবেশটা কেমন গুমোট হয়ে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে ইয়ানার দিকে তাকিয়ে বলো, তোমার পরিবার নিয়ে কিছু বলো, সব তো আমারটাই শুনে নিলে। মৃদু হেসে ইয়ানা বলল, আমার পরিবার নিয়ে আর কি বলবো, নিঃসন্দেহে একটা একান্নবর্তী সুখী পরিবার। আমি সবার খুব আদরের, তা বুঝতে পেরেছি। ইয়ানা মুচকি হাসে। প্রীতম বলে, আচ্ছা তুমি রাজি কিভাবে করালে তোমার ফ্যামিলিকে? এত দূরে আসতে দিল এত আদরের মেয়েকে। ইয়ানার ইরফান মির্জা আহ্লাদির বোনকে। ইয়ানা লজ্জিত ভঙ্গিতে বলে, না, প্রথমে রাজি ছিল না, পরে ইমোশনাল ব্ল্যাকমেল করলাম। ভরতের অন্যায় করেছ? জানি তো, তবে আমি কি করতাম? আমি জাস্ট হাঁপিয়ে উঠেছিলাম একঘেয়েমি জীবনে। ঘরকুনে ব্যাঙ ছিলাম। সবাই আমাকে কি ডাকে জানেন? ব্রয়লারের মুরগি। প্রীতম চকিতে ফিরে যায় ইয়ানার দিকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এভাবে বলে? তুমি একটু মোটা, এটা তোমার খুঁত নয়, এটা তোমার স্বকীয়তা। তাই এভাবে আর কখনো অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। ইয়ানা মাথা নিচু করে মুচকি হাসে। মোটা হওয়ার ক্ষতি, সেজন্যই তো ইয়ানা কখনো লাইফে একটা লাভ কনফেশন পায়নি, না কেউ কখনো তাকে প্রপোজ করেছে, অথচ সব বান্ধবীরা রোজ দুটো করে পায়। অবশ্যই এই নিয়ে ইয়ানা থোড়াই কেয়ার করে, সে তো নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে সবসময়। প্রীতম ইয়ানার অন্যমনস্কতা দেখে তুড়ি বাজালো। ইয়ানা ঘোর কেটে যায়। প্রীতম বলে, কিছু সময় ঘুমাও, সকাল হতে দেরি নেই, সম্ভবত আমাদের বেরিয়ে পড়তে হবে। তখনই হাই তুলতে তুলতে ঘুম ভেঙে ওঠে জামি। বিরক্ত কণ্ঠে প্রীতমকে বলে, ভাই তোদের প্রবলেম কি? ঠিক মতো ঘুমাতে দিবি না? তোদের থেকে ওই টেরোরিস্টগুলো ভালো ছিল। ইয়ানা আর প্রীতম দুজনই হাসে। জামিন চোখ মেলে ওদের দিকে তাকিয়ে থাকে। প্রীতম বলে, ওই কাজ ছিল, তাই ভাবলাম গল্প করি, তুইও আয়। জামি প্রীতমের আচরণে বারংবার অবাক হচ্ছে। মেয়েটাকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। এই প্রীতম মনে নিশ্চয় কিছু চলছে, ভাবল জামি। এক ঝটকায় সব মনে হয় ধারণাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে জামি উঠে দাঁড়িয়ে ইয়ানার পাশে গিয়ে বসল। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নরম গলায় বলল, কাঁদছিলেন দেখে মেয়ে, ভয় পেও না, আমরা খারাপ লোক নই নিজেরা। সেফলি এখান থেকে বেরোলে পারলেই তোমাকে সাথে নিয়ে যাব। ইনায়ার জবাব শুধু হাসে। প্রচুর মশা এই পাহাড়ে। জামি দুবার মুখে চবর্গে শব্দ করে বলে, এই বালের মশাগুলোকে কি করি বলতো? মুখ চেপে হাসছি না। জামি বলল, হাসছো কেন? গালি দিলেন বলে? তোমার মেজো দাদানে থেকে কম গালাগালি দিই আমি। আপনি আবার আমার মেজো দাদানকে নিয়ে পড়লেন, ব্যাস আবার ঝগড়া শুরু। প্রীতমদের কাণ্ড থেকে হেসে আশেপাশে তাকিয়ে কিছু শুকনো ডালপালা তুলে জড়ো করেন। ইয়ানা আর জামি ঝগড়া থামিয়ে প্রীতমের দিকে তাকায়। প্রীতম একটা বড় শুকনো ডাল মাঝখান থেকে ভেঙে নিচে সাজিয়ে রাখে, বলে, আগুন জ্বালাবো, মশা চলে যাবে। ইয়ানা তাকিয়ে দেখছে প্রীতমকে, একটু মনোযোগ দিয়ে দেখছে। লোকটা ভীষণ সুদর্শন, রবার্ট প্যাটিনসনের মতো দেখতে ভেবে ইয়ানা মুচকি হাসে। জামি আর চোখে ইয়ানাকে এক পলক দেখে তার দৃষ্টি অনুসরণ করে প্রীতমের দিকে তাকায়। বিষয়টা সে ধরতে পেরেছে। ইয়ানা দিকে কিছুটা চেপে বসলো জামি। ফিসফিসে ইয়ানাকে বলল, এই মেয়ে, তুমি আমার বন্ধুকে এভাবে দেখবে না, তোমাকে আমার ভাবি হিসেবে পছন্দ হয়নি। ইনা চকিতে ফিরে জামির দিকে তাকায়। জামি কথায় তার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। পরপর লজ্জা পেয়ে কোনো অজানা কারণে আর চোখে আরও এক পলক প্রীতমের দিকে তাকায় সে। জামি নিষেধে অমান্য করে প্রেরণার ঠাঁই দাঁড়িয়ে। ইহান ইরফান দুজন এগিয়ে যায়। সেনাদের মধ্যে থেকে একজন, যে খুব সম্ভবত সেকেন্ড লেফটেন্যান্ট, সে প্রেরণার উদ্দেশ্য করে বলল, মিস শান্ত হন, আপনি ব্যাপারটা জটিল করছেন। প্রেরণা ক্ষুব্ধ হয়ে
উঠে লোকটার দিকে তাকিয়ে বলে, জটিল, আপনারা হোস্টেসদের ফ্যামিলিদের ইনফর্ম করা প্রয়োজন বোধ না করেই মিশনে নেমেছেন, কিছু বলছেনও না। জবাবদিহিতা চাইলে বলে, জটিল করে ফেললাম। গলা কাঁপছে প্রেরণার। আর্মি ক্যাম্পে অবস্থানরত বাকি সাধারণ জনতা বেরিয়ে আসছে। ইয়ান আর ইরফান গিয়ে শুধু দেখছে প্রেরণাকে। তাদের বুঝতে বাকি নেই প্রেরণা কেন এসেছে এখানে। প্রেরণা তাদের দুই ভাইকে দেখে ভীষণ অবাক হয়ে বলেন, বিশেষ পাত্তা না দিয়ে সেনাগুলোর দিকে একবার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। ঠিক তখনই স্যাটেলাইটের অপারেটিং সেন্ট থেকে একজন সেনা ছুটতে ছুটতে এসে সেকেন্ড লেফটেন্যান্টের পাশে এসে দাঁড়ায়। উঁচু গলায় বলে, স্যার, আপডেট। তরাইয়ে হিসাম জঙ্গলের কাঞ্জি হ্রদের পাশে 4 জন হোস্টেজের ডেড বডি পাওয়া গিয়েছে। বাকি 6 জন জঙ্গিদের গুলিতে আহত। 27 মিনিটের যুদ্ধ পরিসমাপ্তি। গাওফুন টিমের 2 জন অ্যারেস্ট হয়েছে। প্রেরণা, ইহান, ইরফান 3 জনে বোকার মতো একদৃষ্টি ইনফরমারের দিকে তাকিয়ে আছে। আশেপাশে প্রকৃতি গুমোট হয়ে উঠেছে। স্বজনদের আহাজারিতে শ্বাসরুদ্ধকর অবস্থা। শুধু নিশ্চুপ হয়ে রইল ওরা 3 জন। এবার পুরো কথাটা শেষ করল লোকটা। স্যার, গাওফুন টিমের বাকিদের ধরা সম্ভব হয়নি। ওরা ভুটান সীমান্তের দিকে গিয়েছে সম্ভবত। স্যার, যে 3 জন বন্দীদের অনুসন্ধান পাওয়া যায়নি তারা 3 জন বাংলাদেশি, প্রীতম হাসান, জামির রহমান এবং ইয়ানা মির্জা। তরাইয়ের আশেপাশে ওদের খোঁজ চলছে। মাউন্ট সাংজার কাছে কিছু ডিটেক্ট করা গিয়েছে। হোপফুলি ওদের পেয়ে যাব। ইহান ইরফান এক পলক লোকটার দিকে তাকালো। নিস্তব্ধ পরিবেশ চুরমার করে ভেঙে ইহান বিকট চিৎকার ইহানকে বলে, দাদান চলো। ওরা দাঁড়ালো না আর এক মুহূর্তে। এক প্রকার ছুটে বেরিয়ে গেল আর্মি ক্যাম্প থেকে। কী করবে ঠিক নেই, কী হয়েছে জানে না, শুধু জানে বোন আছে। বোনকে নিতে ছুটল 2 ভাই। প্রেরণাও দাঁড়ালো না। সেনাদের চোখের সামনে থেকে দূরত্ব সরে আর্মি ক্যাম্প থেকে বেরোলো। গন্তব্য ঠিক নেই, পাশে কেউ নেই, শুধু আছে অদম্য ইচ্ছা শক্তি, অপরিমেষ ধৈর্য শক্তি, অহিংস মানসিকতার শক্তি। নাগরকোট থেকে তরাই অবধি ট্রান্সপোর্ট সার্ভিসের অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা বসিয়েছেন নাগরকোটের পুলিশ। তবে কিছু ইমার্জেন্সি ক্যাব 8 ঘন্টা অন্তত যাত্রী পরিষেবা দিচ্ছে। হাইওয়েতে উঠে ইহান আর ইরফান সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়েছে। তবে ক্যাবটিতে একটাই সিট। ইরফান হাঁসফাঁস করছিল। দাদানের দিকে তাকিয়ে বলো, অপেক্ষা করতে পারবো না দাদান, তুমি নেক্সট ক্যাফে এসো, আমি চললাম। চোখের পলকে লাফিয়ে উঠল ক্যাফে। ইহান দাঁড়িয়ে আছে, ক্যাব ছেড়ে দিয়েছে ততক্ষণে। ইরফান চেঁচিয়ে বলো, দাদান, বাড়িতে জানিয়ে দাও বোন আছে। ঠায় দাঁড়িয়ে রইল ইহান। চঞ্চল ছেলেটা কখন কি করে বসে বোঝা দুষ্কর। হাতের ঘড়িতে সময় দেখে সে। 8 ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়নি। পুতালিবাজার এরিয়া থেকে একটা ক্যাব এসে হাইওয়েতে হাজির হয় 20 মিনিটের মাথায়। প্রেরণা দ্রুত পায়ে হাঁটছে। এত লম্বা জার্নিতে শাড়ি এলোমেলো হয়ে গিয়েছে, পুরো পেঁচিয়ে পড়ছে। চাইছে যেন। তার হাতে ফোনটা অবিরত বেজে চলছে। জামির বাবা মা ফোন রিসিভ করতে পারল না প্রেরণা। ক্যাফে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে ছুটে উঠে বসে। ততক্ষণে ইহান ক্যাফে আরেক পাশে দরজা খুলে উঠল। প্রেরণা তাকিয়ে আছে ইহানের দিকে। ইহান তাই। ক্যাব ড্রাইভার স্পষ্ট ইংরেজিতে বলল, কোন পয়েন্ট? ইহান আর প্রেরণা দুজনার দিকে তাকিয়ে অস্ফুট বলল, তরাই পুলিশ স্টেশন। নিজের স্ত্রী নরম হাত দুটো মুঠো করে ধরে রেখেছে ইসমাম। পরি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে, নিষ্প্রভ 2 চোখ। ভদ্র মহিলা দুটো নিচে কালি জমেছে, কালশিটে পুড়েছে মুখশ্রী মুখটাতে। ইসমাম মির্জা ফোঁস শব্দ একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রী চোখে চোখ রেখে বলল, আমি খুব ব্যর্থ বাবা। 2 চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল পরীর। অস্ফুট আবারও আওড়ালো, আমার মেয়েকে এনে দিন। হু হু করে কেঁদে উঠল ইসমাম। কাঁদছে পরিও। ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে দরজার কাজ গলিয়ে ইনশা এই দৃশ্যটা দেখে চোখ সরিয়ে নেয়। বাড়ির সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে থেকে গিয়েছে শামিন। ইনশা আর
ইসমাম। 3 রাত ধরে হসপিটালে থেকেছে মেয়েটা। উসখুস চুল একটা কেলাচারে আটকে রাখা। ঘুরে দাঁড়াতে দেখতে পায় মইনকে। কিছু সময় তার দিকে তাকিয়ে থাকে ইনশিয়া। তারপর একটা লম্বা শ্বাস ফেলে এগিয়ে যায়। বলিষ্ঠ দেখি গম্ভীর পুরুষটি তার দিকে এগোতে থাকা এলোমেলো মেয়েটিকে দেখে বিব্রত হয় খুব। আবারও সেই অদ্ভুত অস্বস্তি। চোখ সরিয়ে অন্যদিকে তাকায় সে। ইনশিয়ারও গিয়ে মইনের মুখোমুখি দাঁড়ালো। কণ্ঠে কোমলতা ঢেকে বলো, 2 রাত ধরে আমাদের পরিবারের পাশে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মইন অপলক তাকিয়ে আছে ইনশিয়ার দিকে। না কোনো জবাব দেয়, না কঠিন চেহারা কোনো পরিবর্তন আনে। ইনশিয়ার বলতে থাকে, আপনার তো ডিউটি আছে, আপনি বিশ্রাম নিন অনুগ্রহ করে। মইন তবুও দাঁড়িয়ে রইল। ইনশিয়া যাকে জাদ্রিল হিসাবে জানে, সে যে নিজের অদ্ভুত অনুভূতি, অস্বস্তি লুকাতে চেহারা অস্বাভাবিক কঠিন করে রাখে, সেটি সম্পর্কে ইনশিয়ার কোনো জানাতে পারল না। ঘুরে দাঁড়ায় ইনশিয়া। তখনই তার ফোন বেজে ওঠে। ইহানের ফোন কল। কাপা হাতে ফোনটি রিসিভ করে সে। মইন ফরাজি তাকিয়ে আছে তার কাঁপতে থাকা হাতের দিকে। 2 মিনিট নীরব থেকে ইহানের কথা শুনল ইনশিয়া। পরপর কেঁদে ফেলল সে। মইনের মুখভঙ্গি বদলে গেল। এগিয়ে গেল 2 কদম। কাঠিন্যতা খোলস থেকে বেরিয়ে সে নরম গলায় বলল, হে ইনশিয়া, স্টপ বিহেভিং সো নেইভ। পরিয়ানটি সুস্থ হয়নি? টেল মি। ইহান কি বলল? ইনশিয়া কান্না দমকে কেঁপে উঠল। মইন অধৈর্য হলো। নিজে ইহানের নাম্বার ডায়াল করলো। তখনই ইনশিয়া হাঁপাতে হাঁপাতে বলল, বনুর খোঁজ পাওয়া গিয়েছে। ক্যাব এগিয়ে চলছে নির্দিষ্ট গতিতে। প্রেরণা খেই হারিয়ে ধমকে 2 বার গতি বাড়াতে বলেছে ও। উদ্বিগ্নতায়, অস্থিরতায়, উৎকণ্ঠায় প্রেরণা হাঁফফাঁস করছিল। ইহান ইনশিয়ার সাথে কথা বলে নীরব হয়ে আছে। প্রেরণার সাথে তার কথা হয়নি কোনো, অথচ দুজনে পাশাপাশি 2টো সিটে বসা। প্রেরণা হঠাৎ টের পেল তার বমি পাচ্ছে। পাবেই তো, দীর্ঘ 18 ঘন্টা ধরে পেট খালি, 4 বছর ধরে খাওয়া দাওয়া অনিয়ম করা প্রেরণা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছে বেশ। বমি সে করেই দেবে সম্ভবত। উঁচু গলায় ক্যাবের ড্রাইভারকে গাড়ি থামাতে বলল প্রেরণা। ইহান তাকালো প্রেরণার দিকে। ততক্ষণে প্রেরণা ক্যাব থেকে দূরত্ব নেবে কিছুটা দূরে গিয়ে হরহর করে বমি করে দেয়। পুরো পেট খালি, পানির মতো বস্তু নির্গত হয়েছে। ইহান চুপচাপ বসে আছে প্রেরণার দিকে দৃষ্টি দিয়ে। সে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। কি করবে বুঝতে পারছে না। ক্যাব ড্রাইভার ইহানকে বলল, স্যার, আপনার ওয়াইফ বমি করছে, যান গিয়ে ধরুন। ক্যাব চালকের কথা ইহান খানিকটা অপ্রস্তুত হয়ে তাকালো। ক্যাব চালক দ্বিতীয়বার বলল, স্যার, আপনার ওয়াইফ। কিছুটা বিব্রত ভঙ্গিতে বিনয়েশ্বরী ইহান ক্যাব চালককে বলল, উনি আমার স্ত্রী নন। এবার বিব্রত হবার পালা এলো ক্যাব চালকের। লজ্জিত ভঙ্গিতে বলল, সরি স্যার, আসলে একসাথে উঠলেন আর ইটস ওকে। ঠান্ডা মাথায় জবাব দিল ইহান, তার দৃষ্টি বাইরে প্রেরণার দিকে। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে তার সাহায্য প্রয়োজন, কিন্তু ইহান অযাচিত সাহায্য করতে গেলে যদি সেটা বিরক্ত হয়ে দাঁড়ায়, তাই আর কিছু ভাবল না সে। ঠায় বসে থাকলো 3 মিনিট। ক্যাব চালক একটু উঁচু গলায় প্রেরণাকে বলল, ম্যাম, সাহায্য লাগবে? প্রেরণা জবাব দিল না, বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। ইহান এবার জড়তা কাটিয়ে ক্যাব থেকে একটা পানির বোতল নিয়ে নেমে দাঁড়ালো। লম্বা কদমে এগিয়ে গেল প্রেরণার দিকে। মুখে কিছু বলল না, শুধু পানির বোতল এগিয়ে দিল প্রেরণার সামনে। ফর্সা মুখটা লালচে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমেছে। ল্যাম্পপোস্টের আলোতে তার চকচক করছে। নীলমণি চোখের দৃষ্টি ঘোলাটে। ইহান তাকিয়ে আছে নিমিষে। প্রেরণা কোনো সংকোচ ছাড়াই কাঁপা কাঁপা হাতে বোতলটা নিয়ে নেয়। তার গোটা শরীরটা কাঁপছে। মুখে পানি ঝাপটা দিয়ে সামান্য কুলি করল সে। ইহান গম্ভীর পুরুষালিত কণ্ঠে তাকে শুধালো, আর ইউ ওকে? প্রেরণা দুপাশে মাথা ঝাঁকিয়ে কম্পিত হাতে তার পার্স থেকে ব্যাংকিং কার্ডটা বের করে ইহানের দিকে এগিয়ে দিয়ে বলো, যদি কিছু মনে না করেন, ওই স্টপ থেকে আমার জন্য কিছু প্যাকেটজাত খাবার এনে দিলে খুব উপকৃত হতাম। আসলে আমার বোধ হয় আর শরীর শক্তি নেই। ইহান প্রেরণার হাতের কার্ডটার দিকে তাকিয়ে আছে। প্রেরণা ততক্ষণ একটু ধাতস্থ হয়। ইহান চোখের দিকে তাকিয়ে বলে, প্লিজ।
ইহান ম্লান হাসে। তারপর আশেপাশে তাকে একজন রোড সাইড ফল বিক্রেতা মহিলাকে ডেকে অনুরোধের সুরে বলে, আন্টি, ওনাকে একটু ধরে গাড়িতে বসিয়ে দিন, উনি অসুস্থ। নেপালি ভদ্রমহিলা প্রেরণাকে ধরে। প্রেরণা তার হাতের কার্ডটা তখন ইহানের দিকে এগিয়ে ধরে কোনো মতে বলে, এটা নিন। ইহান আবারও প্রেরণার হাতের দিকে তাকায়, তার কার্ডটা না নিয়ে চলে যায়। সিটে পেট ঠেলিয়ে দু চোখ বুজে আছে প্রেরণা। শাড়ির আঁচলটা ডান কাঁধে জড়ানো, শীত লাগছে বেশ। শালটার সাথে করে আনেনি। নাগরকোটে যে হোমস্টেসে প্রেরণা উঠেছে সেখানে ফেলে এসেছে। খানিক বাদে ইহান এলো। তার হাতে একটা প্যাকেট এবং পানির বোতল। সিটে বসে সেগুলো প্রেরণার হাতে দিয়ে ক্যাবের ড্রাইভারকে বলো গাড়ি চালাতে। গতি আগের থেকে কিছুটা বাড়িয়ে ক্যাব চলছে গন্তব্যের দিকে। প্রেরণা প্যাকেট খুলে দেখল দুটো স্যান্ডউইচ আর রাইস কেক। চুপচাপ বিনা বাইকে ব্যয়ে সামান্য পরিমাণ খেলো সেখান থেকে। তারপর পাশ থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিল। ইহান আর চোখে এক পলক প্রেরণাকে দেখে তার দৃষ্টি জানালার বাইরে রাখে। ইহান কল করছে। ইরফান কলটা রিসিভ করছে না। ওদিকে দুবার ইনশা কল করেছে, ইসমাম কল দিয়েছে। এতবার বুঝিয়ে বলার পরও বুঝতে চাইছে না কেউ। প্রেরণা টিস্যু নিয়ে মুখটা মুছে এবার ইহানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ইহান পুনরায় এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। কোনো জবাব দেয় না। প্রেরণা একটা হাফ ছেড়ে বলল, খেয়াল করিনি ইনেয়া মির্জাও ছিল লিস্টে। আমিও দেখিনি প্রীতম আর জামিকে। প্রেরণা মেলান হাসল। ইহান প্রেরণা সে হাসি কারণ জানতে চাইল না। খানিক বাদে বলল, ভাইয়ের জন্য অনেক দৌড়ঝাঁপ করেন, আপনিও দেখছি। প্রেরণাও জবাব দেয়। ইহান ভদ্রমহিলার মুখের দিকে আবারও তাকালো। এভাবে বারবার কোনো ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে কথা বলার অসৌন্দর্যতা তবু হয়ে যাচ্ছে। সে আসলে ভীষণ আশ্চর্য হচ্ছে। ভদ্রমহিলা মুখ থুবড়ে পড়তে পড়তে উঠে দাঁড়ায়। সম্পূর্ণ একা একটা মেয়ে হয়ে ভিন দেশে অচেনা শহরে ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে রাত বেরোতে ছুটছে। সাহস প্রশংসার দাবি রাখে। প্রেরণা ইহানের দিকে তাকিয়ে সে চোখ সরিয়ে নেয়। প্রেরণা মৃদু আওয়াজে বলে, পেয়ে যাবেন বোনকে, প্রার্থনা করি সে ভালো আছে। ইহান কিছু বলল না। তাও উচিত ছিল প্রেরণাকে সান্ত্বনা বাণী দেওয়ার, কিন্তু সে যে বুঝছে ভদ্রমহিলা এসবের প্রয়োজন নেই। সে যথেষ্ট শান্ত শক্ত। ক্যাবের তরাই পুলিশ স্টেশনে এসে নামিয়ে দেয়। শারীরিকভাবে প্রেরণা ঠিকঠাক কিছুটা। ইহান ক্যাব থেকে নেমে বিল পরিশোধ করে। প্রেরণাকে বলে, আপনি আমার পিছনে আসুন। প্রেরণা হাঁটছে দুর্বল কদমে। শাড়ি সামলে নিয়ে এগিয়ে চলছে ইহানের পিছু পিছু। একজন স্বল্প বয়সী কিংবা পুরোটাই অপরিচিত লোকের পিছু পিছু। বিশাখী থেকে ভুটান, মিয়ানমার, নেপাল সীমান্ত 5 বার চক্কর দিয়েছে ইউএস শার্ট ব্ল্যাকার হ্যাক। নিখোঁজ বন্দীদের অনুসন্ধান প্রক্রিয়া চলছে। এদিকে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। ডালপালাগুলো আধা শুকনো থাকায় আগুন ধরাতে প্রীতমে বেশ বেগ পোহাতে হয়েছে। অবশেষে সেই সফল। মুখে বিজয়ী হাসি। তিনজন তিন দিকে বসে দৃষ্টি আগুন নিবদ্ধ রেখেছে। মশাল অস্তিত্ব ধ্বংস হয়েছে কিছুটা। জামিও তাই শান্ত। ইনায়া শীত লাগছিল খুব। আগুনটুকু পেয়ে আরাম বোধ করছে মেয়েটা এখন। মুখে সন্তুষ্টর হাসি। আর চোখে ইনায়া আরও একবার প্রীতমের দিকে তাকাতেই এবার প্রীতমের চোখে চোখাচোখি হয়। দুজনে বিব্রত হয়ে পড়ে, চোখ সরিয়ে নেয়। জামি খুব বুদ্ধিমান ছেলে। তেসরা নজরে সবটা দেখছে সে। এবার মনে মনে প্রস্তুত নিচ্ছে। আর একবার দুজন দুজনের দিকে তাকালে কিছু বলে দেবে দুজনকে। তিনজনের তিন প্রান্তে বিচ্ছিন্ন হয়ে বসে আছে। ঠিক তখনই বজ্রধ্বনি আওয়াজে ওদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক সজাগ হয়। তৎক্ষণাৎ আশেপাশে তাকা ওরা। চারপাশে কাঁপিয়ে দিচ্ছে আওয়াজটা। ওদের মাথার ওপর দিয়ে উড়ে চলছে ইউএস শার্ট ব্ল্যাক হ্যাক। কানে তালা লেগে গেল তিনজনে। চোখ বড় বড় করে একে অপরের 3 সেকেন্ড দেখে তারপর অচল ক্লান্ত মস্তিষ্ক বিষয়টা ধারণ করতে আরও কিছুক্ষণ সময় নিল। হতভম্ব ভাব কাটিয়ে জামি উঠিয়ে দাঁড়িয়ে আগুন সমেত একটা ডাল তুলে নেয় হাতে। দুপাশে নাড়িয়ে বিকট আওয়াজে চেঁচিয়ে উঠে, হেল্প আজ। উঠে দাঁড়িয়ে প্রীতম, উঠে দাঁড়া ইয়ানা। তীব্র উত্তেজনা হতবুদ্ধি হয়ে গিয়েছে ওরা। নিজেদের ধাতস্থ করে জ্বলন্ত ডাল হাতে তুলে নিয়ে চেঁচিয়ে চলছে, হেল্প আজ।
লাগাতার চেঁচিয়ে যাচ্ছে তিনজন, গলা ভেঙে যাওয়ার মতো অবস্থা প্রায়। কিন্তু কিছুক্ষণ যেতে চেঁচামেচি থামিয়ে উদাস চোখে একে অপরের দিকে তাকিয়ে ওরা। রেস্কিউ হেলিকপ্টার ততক্ষণ চলে গিয়েছে ওদের ছাড়িয়ে, শুনতে পায়নি কেউ ওদের। মনক্ষুণ্ণ হয়ে ধপ করে বসে পড়ে জামি, বসে পড়ে ইয়ানাও। প্রীতম আশেপাশে তাকায়। পরিবেশটা আগের থেকেও বেশি আলোকিত লাগছে। খুব সম্ভবত ভোরে খানিক বাদে। একটা লম্বা শ্বাস ফেলে সে বসলো। জামি বলল, শালা কপালই খারাপ, নিশ্চয়ই মরণ রেখেছে আমাদের, নয়তো কত কাছ থেকে ওরা গেল, আমাদের ডাক শুনল না, হয়তো পাখার আওয়াজে শোনেনি। জামি মুখে চবর্গীয় শব্দ করে বলে, চল, যে যত পাপ করেছি জীবনে তার জন্য ক্ষমা চাই সৃষ্টিকর্তার কাছে। প্রীতম আর ইয়ানা উদাস জামির কথা খুব মন দিয়ে শুনছিল। জামি বলতে লাগলো, কি তোরা মনে হচ্ছে কোনো পাপ করিসনি? ইয়ানা বলল, করেছি তো, প্রচুর মিথ্যা কথা বলেছি আমি। প্রীতম, জামি আর ইয়ানা কথোপকথন শুনে মনে মনে হাসল। দুজনে একই প্রকৃতির ভাবল প্রীতম। হুট করে ইয়ানা দিকে চোখ চলে যায় তার। কি মিথ্যা কথা বলেছে তা বিবরণ দিচ্ছে জামির কাছে। হাত নেড়ে নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলছে। প্রীতম একদৃষ্টি তাকিয়ে আছে ইয়ানার দিকে। মেয়েটা জামির ভাষায় নিব্বি, তবে প্রীতমের এমনটা মনে হচ্ছে না এখন আর। মেয়েটি যা একটু আদুরে, তবে বুঝধার খুব, বাধ্য খুব। শিশুসুলভ স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে মেয়েটার মাঝে, যার ওর বয়সী মেয়েদের নেই বর্তমানে। ভাবতে ভাবতে প্রীতম নিজের প্রতি নিজেই বেশ অবাক হলো। এবার কোনো জাজ করেছে মেয়েটা, সে থাক না যেমন থাকার, তাতে তার কি? লাজুক হেসে চোখ নামিয়ে প্রীতম আগুনের দিকে তাকিয়ে থাকে। শত্রুর বোন, 3 দিনের সঙ্গী ছিল প্রীতমের, আর কি, আর কিছুই না মেয়েটা। তাদের এত জাজ করার দরকার নেই, কোনো দরকার নেই। অন্ধকারে কেটে যেতে শুরু করেছে। ওরা টের পেল আবারও দীর্ঘ সময় নীরবতা। আলো না ফুটলেও কোথাও যাবে না তারা, এটাই সিদ্ধান্ত। ঘুম না হয় হাই তুলল সবাই। তিনজনের চোখ মুখে ক্লান্তির ছাপ। হুট করে তখনই কানে এলো আবার সেই আকাশ কাঁপানো বিকট শব্দ। উঠে দাঁড়ালো তিনজনই। হেলিকপ্টার ঘুরে আবারও চলে এলো তাদের কাছে। জামি আবার দুহাত নেড়ে লাফিয়ে লাফিয়ে ডাকতে থাকে, হেল্প আজ। ইনেয়া জামিকে অনুসরণ করে চেঁচায়। দাঁড়িয়ে আছে প্রীতম। সে আর চেঁচানোর প্রয়োজন বোধ করে না। তার আর বুঝতে বাকি নেই তাদের রেস্কিউ করতে এসেছে সামরিক হেলিকপ্টারটা। এদের ঠিক মাথার ওপর কিছুটা উঁচুতে এসে স্থির হয়েছে ইউএস শার্ট ব্ল্যাক হ্যাক। ওরা তিনজন বাতাসে দাপটে ঠিকভাবে দাঁড়াতে থাকতে পারছে না। উল্টো পাল্টো পড়ে যাওয়া অবস্থা তিনজনের। জামি একটা গাছে ঝাপটে ধরে থাকে। ইয়ানা খেই হারিয়ে পড়ে যেতে নিলে প্রীতম এসে তাকে আরও একবার ধরল। ইয়ানা তাকালো, নিঃসংকোচে শব্দ করে ধরে থাকলো প্রীতমের শার্ট। একজন সেনা ইতিমধ্যেই শরীরে দড়ি বেঁধে ঝাঁপিয়ে পড়ছে নিচে। জামি কিছু বলতে যাবে, ঠিক তখনই সেনা বলল, ভাগ্যিস আগুন জ্বেলেছিলেন, নয়তো আরও কয়দিন থাকতে হতো এই মাউন্টে। প্রীতম চেঁচিয়ে বলল, এটা কোন জায়গা? এটা তরাই থেকে দক্ষিণ সীমান্তর কাছাকাছি। চলো, তোমাদের উঠতে হবে। সবাই প্রস্তুত? ওরা তিনজন মাথা ঝাঁকালো। সেনা প্রথমে ইয়ানাকে হুক পরিয়ে দিয়ে হেলিকপ্টার উঠালো, তারপর জামিকে, তারপর প্রীতমকে। উত্তেজনা বাকরুদ্ধ হয়ে আছে। ইনেয়া পাথরের মতো বসে আছে একজন নেপালি সেনার পাশে। প্রীতম ওর দিকে তাকিয়ে বলল, কি হলো? আমরা সত্যি বিপদমুক্ত? অস্ফুট বেরোলো কথাটা ইয়ানার মুখ থেকে। প্রীতম হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, শত্রুর বোন। তরাই পুলিশ স্টেশনে ইরফান আগে পৌঁছে খোঁজ খবর নিয়ে বসেছিল। জরুরি ভিত্তিতে পুলিশ ফোর্স বেরিয়েছে বন্দীদের জিম্মি নিতে। রেস্কিউ করে বন্দীদের নাগরকোটে আর্মি ক্যাম্পে নেওয়ার আগে সেখানে নিয়ে আসা হবে। ইহান আর প্রেরণা গিয়ে দাঁড়ায় তখন। ইরফান মাথা তুলে দেখল প্রেরণাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে উঠে ইহানকে বলে, বোনকে নিয়ে আসছে? প্রেরণা দুর্গদম এগিয়ে যায় সামনে, খানিকটা কাতর হয়ে বলে, আর আমার ভাইয়েরা? প্রেরণা বুঝতে পেরেছে সে ভুল মানুষকে প্রশ্ন ছুড়েছে, তাই ঘুরে দাঁড়িয়ে দায়িত্বরত পুলিশের কর্মকর্তা শুধালো, প্রীতম হাসান এবং জামির রহমান? মিস, খবর পেয়েছি একজন মেয়ে এবং 2জন ছেলে। আশা করছি তারাই হবে। প্রেরণা বুকে হাত চেপে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলল। তারপর একটা চেয়ারে ধপ করে বসে বলল,
তরাই পুলিশ স্টেশন থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে রেঞ্চি স্টেডিয়াম ইউএস শার্ট ব্ল্যাক হ্যাকটা 3 জন উদ্ধারকৃত বাংলাদেশি হস্টেস নিয়ে অবতরণ করলো এখানে। পুলিশের ফোর্স আগে পৌঁছেছে। প্রেরণা, ইহান, ইরফান পৌঁছালো কিছু সময় আগে। খবর পেয়ে পোখারা থেকে ইমার্জেন্সি ফ্লাইট রওনা দিয়েছে মিসেস মৈতি আর ইয়ানার 5 বান্ধবী। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথে স্টেডিয়ামে অপেক্ষারত সাংবাদিকরা সবর হয়ে ছুটল হেলিকপ্টারের কাছে। শ্বাসরুদ্ধকর মুহূর্ত। প্রেরণার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের মনকে শক্ত রাখার। এতদূর পর্যন্ত যখন শক্ত থাকতে পেরেছে, এখন কেঁদে কী লাভ হবে, বরং সব হাস্যকর হবে। কিছুক্ষণ দূরত্ব। ইহান আর ইরফান 2 ভাই টান টান হয়ে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার থেকে সেনাদের সহযোগিতা এক এক করে নামলো জামি, ইয়ানা এবং সর্বশেষ প্রীতম। ওরা বিধ্বস্ত প্রায়। ইয়ানার গায়ের শক্তি ফুরিয়ে এসেছে। দুর্বল শরীরে মাটিতে পা রাখার সাথে সাথে শরীর ভেঙে পড়া যেতে চাইল নাজুক মেয়েটা। পিছন থেকে আবার ওকে ধরে ফেল প্রীতম শক্ত হাতে। ইরফান মির্জা বোনকে রেখে তাকিয়ে আছে প্রীতমের ধরে থাকা বোনের হাতের দিকে। হুট করেই জল শক্ত হয়ে উঠল তার অজানা কারণে। আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে এগিয়ে এলো ইরফান, ইহান। ভাইকে দেখতে পেয়ে ছুটল প্রেরণা। ইয়ানা ঠিক হয়ে দাঁড়িয়ে ঘুরে তাকায় প্রীতমের দিকে। ধীরে ধীরে তার দৃষ্টি এসে নামে 3 জনের হাতে। সে হাত প্রীতম শক্ত করে ধরে ফেলেছে। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। ইহান নিমেষ দেখছে কালো মোটা ফ্রেমের চশমা দিকে গভীর নীল চোখ দুটো বিশ্বস্ত 2টি চোখকে। হঠাৎ বাহুতে টান অনুভব হতে ইয়ানা ঘোর কাটে। ইরফান এসে বোনকে এক প্রকার ছো মেরে প্রীতমের হাত থেকে ছাড়িয়ে নেয়। ইয়ানা বাকরুদ্ধ হয়ে কয়েক পল 2 দাদানকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ল ইহানের গায়ে। ফুঁপিয়ে উঠল সে। ইহান বোনকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নরম গলায় বলছে, সব ঠিক আছে বুড়ি, সব। ইরফান ঘাড় ঘুরিয়ে আবারও দেখল প্রীতম আর জামিকে। ওরা দুজনে তাকিয়ে আছে ইরফানের দিকে। প্রেরণা এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। প্রীতম একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, আপু, আম ফাইন, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সাংবাদিকরা ওদের সবাইকে ঘিরে রেখেছে। ইরফান বোনকে ইহানের থেকে সরিয়ে এনে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। ইনায়া কাঁদছে। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে নরম গলা বলল, সব ঠিক আছে, আমরা দেশে ফিরবো, আজই বাড়িতে ফিরবো। ইনায়ার গায়ে প্রীতমের ব্রাউন জ্যাকেটটা ততক্ষণে চোখ পড়ে ইরফানে। এই জ্যাকেটটা প্রীতমের তা সে জানে। ভুরু যুগল গুটিয়ে আসে তার। এক পলক প্রীতমের দিকে তাকায় সে। তারপর বোনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এটা পরেছিস কেন? ইনায়া কিছু বলতে যাবে তার আগে ইরফান খানিকটা ধমকের সুরে বলে, খোল এটা। ইনায়া ঘাবড়ালো ইরফানের ধমকের। সাথে সাথে জ্যাকেটটা খুলতে ইরফান নিজের জ্যাকেটটা খুলে বোনকে পরতে বলে। বোনের হাত থেকে প্রীতমের জ্যাকেটটা নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ইয়ানা তখন শীতে কাঁপছিল। ইহান বোনের হাতে নিজের জ্যাকেটটা খুলে দিয়ে দেয়। ইয়ানা 2 দাদানের জ্যাকেট গায়ে চাপিয়ে তাকিয়ে থাকে নিচে পড়ে থাকা প্রীতমের জ্যাকেটটার দিকে। প্রীতমও দেখছে অযত্নে ধুলো পড়ে থাকা নিজের জ্যাকেটটা। জামিও দেখছে দৃশ্যটা। সে তার প্রিয় বন্ধুর মুখের দিকে তাকায়। প্রীতমের দৃষ্টি তখন নিচে ধুলো মাখা জ্যাকেটটার দিকে। ইয়ানা একটা ঢোক গিলে ইহানের দিকে তাকে বলে, দাদা নই, জামি ভাই আর প্রীতম, ওনারা আমাকে সেভ করেছে। বাক্যটা সম্পূর্ণ করতে পারল না ইয়ানা। ইরফান খপ করে বোনের হাতটা শক্ত করে হাতের মুঠো নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চল এখন। প্রেরণা তাকিয়ে আছে ইরফান নামের রকচাটা ছেলেটার উদ্ধতপূর্ণ আচরণে। ইরফানের এমন আচরণ বেশ বিরক্ত। তাও এই পরিস্থিতিতে এক পলক ইয়ানার দিকে তাকালো সে। মেয়েটা কিছু একটা বলতে চাচ্ছে, অথচ ইরফান তার হাত ধরে টেনে কোনো কিছু না শুনেই। প্রেরণা ইরফানের দিকে দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। নর্মস্বরে বলে, চলো এখন থানায় যেতে হবে আমাদের। সাংবাদিকদের সরিয়ে দিয়েছে সেনা বাহিনীর লোক। পুলিশের 2টো গাড়ি এসে উদ্ধারকৃত বন্দীদের নিতে প্রেরণা প্রীতম আর জামি নিয়ে একটা গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান এবং ইনায়ার দিকে আরেকটা গাড়ির দিকে এগোতে থাকে। একজন সেনা এসে ইহানকে সাথে কিছু কথা বলে করমর্দন করে চলে যায়। গাড়িতে ওঠার আগ মুহূর্ত ইয়ানা মাথা ঘুরে প্রীতমের দিকে তাকায়। প্রীতমের শান্ত চোখে তাকিয়ে দেখছিল চুপচাপ। তারপর স্মিথ এসে গাড়িতে উঠে বোনের পাশে বসে। ইয়ানা কয়েক পল দাঁড়িয়ে থেকে অযথা হঠাৎ তার হাত টান লাগতে চমকে ওঠে সে। ইরফান ইয়ানাকে টেনে গাড়িতে বসিয়ে দেয়। ইহান মাথা ঘুরিয়ে প্রেরণা প্রীতমে আরও একবার দেখে উঠে
পরে গাড়িতে সে বসেছে ইয়ানার পাশে, আর ইরফান বসেছে সামনে সারির সিটে। গাড়ি চলতে শুরু করে। ওদের গাড়িতে 3 জন নেপালি পুলিশ অফিসার ছিল। রানচিং এরিয়া ছাড়িয়ে গেল ইয়ানাদের গাড়ি প্রীতমদের গাড়ি থেকে অনেকটা সামনে চলে যায়। ইহানার দুর্বল শরীরটা সিটে হেলিয়ে দিয়ে ঝিমোচ্ছে। উঁচু নিচু মসৃণ রাস্তায় গাড়ি দুলনিতে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ বাদে, মাথা ঠেকানো বড় দাদানের কাঁধে। সামনের সিটে বসে মিররে ইরফানের বোনের মুখের দিকে তাকিয়েছিল দীর্ঘ সম্মুখভঙ্গি, শান্ত কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। হুট করে নীরবতা ভেঙে ইরফান ইয়ানাকে বলে ওঠে, ওরা আর তুই এক হলি কিভাবে? ছিল বাচনভঙ্গি। ইয়ানা ঘুমিয়ে আছে, সারা দিল না। ইহান ঘুমন্ত বোনের মাথাটা ঠিক করে দিয়ে ইরফানের ধমকে সুরে বলল, এখন ওকে জেরা করার সময়? স্টপ।